আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদনে আসবো যে পুলিশের সঙ্গে অনুব্রত মণ্ডলের অত্যন্ত সখ্যতা, এ নিয়ে কোনো সংশয়ের জায়গা আছে নাকি? এই স্টুডিওতেই বহুবার বিরোধীরা বলেছেন, দীর্ঘ আলোচনা হয়েছে যে যখন কেন্দ্রীয় এজেন্সি অনুব্রত মণ্ডলকে দিল্লিতে তলব করছে, হাইকোর্ট এবং বিভিন্ন আদালতে ছুটে বেড়াচ্ছেন অনুব্রত মণ্ডল যে দিল্লিতে যেতে হবে না, এই অ্যাসিওরেন্স কোথাও পাওয়া যায় কি না, তখন এই রাজ্যের পুলিশ মামলা করে অভিযোগ শোনা যায় তাকে এমনভাবে পুরো জিনিসটা সেট আপ করার চেষ্টা করে যে তার দিল্লিতে তলব বা দিল্লিতে এজেন্সির ডাকটা তিনি এড়াতে পারেন। সত্যি কিনা জানি না, আমার পরের প্রতিবেদনে সত্যি কিনা খুঁজে দেখুন তো আপনারা। আমি যাব থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। ফের পুলিশকে হুমকি, আবার বিতর্কে সেই অনুব্রত মণ্ডল। এবার তো ভাইরাল অডিও ক্লিপে আইসিকে হুমকি দিতে গিয়ে অনুব্রত মণ্ডলের মুখে শোনা গেছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের প্রসঙ্গ। রাজীব কুমার, অনুব্রত মণ্ডল বলছে সরবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি যখন জোরালো হচ্ছে, তখন বিরোধীরা এও বলছে অতীতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, বারবার তাকে আড়াল করার চেষ্টাই তো করেছে পুলিশ। সময়টা 2022-এর ডিসেম্বর। গরু পাচার মামলায় তখন আসানসোল জেলে বন্দী ছিলেন অনুব্রত মণ্ডল। তাকে দিল্লি নিয়ে যেতে তখন চরম তৎপর ইডি। ঠিক যেদিন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র দেয় দিল্লির আদালত, সেদিনই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে 1 বছর আগের একটি ঘটনায় আচমকাই এফআইআর দায়ের করেন তৃণমূল নেতা ও প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিব ঠাকুর মণ্ডল। আর তোড়ে ঘড়ি অনুব্রত মণ্ডলকে হেফাজতে নিয়ে নেয় পুলিশ। ফলে তখনকার মতো তাঁর দিল্লি যাত্রা থমকে যায়। তখনই প্রশ্ন উঠেছিল, তাহলে কি অনুব্রতর দিল্লি যাওয়া আটকাতেই সেই মামলা দায়ের করা হয়েছিল? অনুব্রত যাতে বীরভূমে পুলিশি হেফাজতে থাকতে পারেন, সেই কারণেই ছক্কশা হয়েছিল। নিচের তলার যারা পুলিশ, তারা চাইছে এই সরকার চলে যাক, কিন্তু উপরতলার যে পুলিশরা আছে তারা এখনো তোষামোদি করে তারা ভাবছে যে তারা রয়ে যাবে। তারা বুঝতে পারছে না যে এই অনুব্রত, এই শেখ শাহজাহান, এদের কিন্তু হাতটা পৌঁছে গেছে আপনার বাড়ি অবধি। বিরোধীরা বলছে অনুব্রত মণ্ডলকে আড়াল করতে পুলিশ যেমন তৎপর থেকেছে, তেমনি তিনি যার বিরুদ্ধে অভিযোগ করেছেন তাকে আবার তৎক্ষণাৎ গ্রেপ্তার করেছে। 2020 সালে অনুব্রত মণ্ডলকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন পূর্ব বর্ধমানের গুসকরার তৎকালীন তৃণমূল নেতা ও প্রাক্তন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়। লুম্পেন কালচারের প্রতিনিধি হিসেবে অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন পুলিশ মন্ত্রী। ছাল তুলে দিয়ে গ্রেপ্তার করেনি কেন? পুলিশ মন্ত্রী বলুন, তিনি পুলিশের লোকদের পক্ষে, অফিসারদের পক্ষে, নাকি পুলিশকে যারা ওইভাবে কথা বলেছে এবং বোমমারার কথা বলেছে এবং রোজ তোলাবাজি করেছে উনি তার পক্ষে? অনুব্রত মণ্ডল এতটাই প্রভাবশালী যে প্রকাশ্যে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে দেওয়ারও হুমকি দিতে শোনা গেছে তাকে। এখন অনুব্রত মণ্ডলের আইসিকে হুমকি দেওয়ার অডিও ভাইরাল হওয়ার পর সেই সঙ্গীতা চক্রবর্তী মুখ খুলেছেন, যাকে গ্রেপ্তার করিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। এটাই অনুব্রত মণ্ডল। এই কথাটা আমি দীর্ঘ 2017 সাল থেকে টানা বলে চলেছিলাম। আজকে যেটা ভাইরাল হচ্ছে, তিনি 2 বছর সংশোধনাগারে থেকে এসেও সংশোধন হননি। পুলিশের মা মেয়েদের নিরাপত্তা দেওয়ার জন্য এবার মনে হচ্ছে কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্সকে ডাকতে হবে। এখন প্রশ্ন একটাই, তৃণমূল কি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেবে, নাকি তাকে ক্ষমা চাইয়ে দেওয়ার সুযোগ করে দিয়ে রেহাই দিল তারা? পুলিশ কি অনুব্রতকে গ্রেপ্তার করবে? রুমা পাল, রাজীব চৌধুরী ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। দেখুন, ইংরেজিতে একটা কথা আছে, স্টিচ ইন টাইম সেভস 9। আমি বলছি, এর আগে একবারও যদি অনুব্রত অন্তত যখন পুলিশকে আক্রমণ করছেন ব্যবস্থা নেওয়া হতো, তাহলে নিঃসন্দেহে আজকের এই জায়গায় তিনি আসতেন না, সতর্ক হতে পারতেন। আমি বলছি যে মাথায় অক্সিজেন কম যাওয়া মানুষটি এখন ক্যামেরার সামনে বলছেন যে রাতে ঘুমের ওষুধ খান বলে তিনি এই অশ্রাব্য গালিগালাজ একজন পুলিশকর্তার মা এবং স্ত্রীকে করতে পারেন। আমি ঠিক এইখান থেকে এই নেক্সাস পার্টে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসতে চাই। আমার মনে আছে, বিশ্বনাথদারও মনে থাকবে, যুক্তিতক্ক অনুষ্ঠানে বীরভূমের এক তৃণমূল নেতা
নেতা, বিজেপিও নয়, সিপিএমও নয়, তৃণমূল নেতা এসে বলেছিলেন যে অনুব্রত মণ্ডল কিভাবে তাকে মিথ্যে কেস দিয়ে 10 বছরের জন্য জেল খাটিয়েছিলেন। আমি বলছি অন ক্যামেরা আছে যে গাঁজা কেস দিয়ে দাও, কথা শুনছে না, গাঁজা কেস দিয়ে দাও। আজকের তার বক্তব্য, তার ভিডিওর পরে নিঃসন্দেহে কেউ দুয়ে দুয়ে চার করবেন যে অনুব্রত মণ্ডল আজকে বলছেন যে পুলিশকে অনেক কিছু করে দিয়েছি, অনেক সাহায্য করেছি, নিঃসন্দেহে পুলিশও উল্টো দিকে তাকে কিছু সাহায্য করেছে। গাঁজা কেস তো অনুব্রত মণ্ডল দিতে পারেন না, তার কারণ তিনি থানার ওসিও নন, আইসিও নন, জেলার এসপিও নন। তার মানে এটা কি দাঁড় হবে যে এই গাঁজা কেস পুলিশের সহায়তায়, মিথ্যে মামলা পুলিশের সহায়তায় দশকের পর দশক ধরে অনুব্রত মণ্ডল দিয়ে আসছেন? তাই এবং অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসকে যে মডেলটা দিয়েছেন সেটা সারা রাজ্যে প্রতিষ্ঠা পেয়েছে। এটা কি তৃণমূল মানে অনুব্রত মণ্ডলের ভাষা আজকে যেটা মানে আপনি শুনছেন, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের বহু নেতা ধারাবাহিকভাবে বলছেন। সে তিনি অখিলগিরি হতে পারেন, তিনি উদয়ন গুহ হতে পারেন, বা তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি করেছে সেই সংস্কৃতির কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ হলো অনুব্রত মণ্ডল। আপনি একবার ভাবুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিনের মধ্যেই ভোটের প্রচারে বেরোবেন, একই মঞ্চে বীরভূমে অনুব্রত মণ্ডল, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার বলছেন, আর অনুব্রত মণ্ডল চূড়ান্তভাবে মা বোনদের অপমান করে ওই মঞ্চে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। কোনটা মুখ কোনটা মুখোশ আপনি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আপাতত মনে করবেন মুখ, আর ওই মুখোশকে দিয়ে রাজনীতিটা তিনি করাচ্ছেন এবং তৃণমূলকে জয়ী করাচ্ছেন। দেখুন সুমনদা, কালীঘাটে যেদিন টেবিলের তলে পুলিশ চলে গিয়েছিল না, সেদিনই মানুষ বুঝতে পেরেছিল যে পুলিশ আত্মসম্মান বিসর্জন দিয়ে শাসক দলের দলদাসে পরিণত হয়েছে। তৃণমূল আর পুলিশ যখন সমার্থক শব্দ হয় তখন মনে রাখবে মিউচুয়াল উইন উইন সিচুয়েশন হয়, মিউচুয়াল বেনিফিট হয়। কি বেনিফিট হয়? আমার মা বোন সম্মান সমস্ত কিছু আমি বিসর্জন দিব, তার বিনিময়ে আমি কিছু টাকা পাবো। আমার মা বোনের থেকেও আমার টাকা বেশি গুরুত্বপূর্ণ, সেই কারণে, বা আমার পোস্টিং বিশেষ গুরুত্বপূর্ণ, সেই কারণে মা বোনদেরকে যদি আমার মানে বেজ্জতি হয় তাতেও আমি মুখ বুজে সহ্য করেছি। দিনের পর দিন এরকম বহু উদাহরণ আছে যে মানে তৃণমূল কংগ্রেসের নেতাদের অত্যাচার সহ্য করেও কিন্তু পুলিশ নিশ্চুপ ছিল। হয়তো এই ক্ষেত্রে একটা ব্যতিক্রমী আপনি দেখলেন, যেটা ভিডিও ভাইরাল হয়েছে। ফলে যে পুলিশ, আমি আপনাকে বলছি, তার মা এবং স্ত্রীর সম্মান রক্ষা করতে সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডলকে ধরতে পারে না, গ্রেপ্তার করতে পারে না, সেই পুলিশকে দিয়ে কি করে আপনি সাধারণ মানুষের সম্মান রক্ষা করবেন, সম্মান রক্ষা করবেন? যে নিজের মার এবং তার স্ত্রীর সম্মান রক্ষার জন্য সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে পারে না, সে অন্যের মা, অন্যের মানে স্ত্রীর সম্মান রক্ষা করতে কতটুকু তৎপর হবে? এবং একই সাথে আপনাকে বলছি, আপনি বলছেন না কি আপনার আজকে আপনার টক শোর পরে আমি অবাক হব না যদি সোহম চক্রবর্তীর মতন একটা কেস হয়। কি যে সোহম চক্রবর্তী যে হোটেলওয়ালাকে মারধর করার অভিযোগ উঠেছিল, তারপরে দেখা গেল যে পিপি সাথে অর্থাৎ পাবলিক প্রসিকিউটরের সাথে বসে তিনি স্যারেন্ডার করে যাচ্ছেন বারাসতে। মানে সেরকম একটা ঘটনা হবে না তো, যে লোক দেখানো একটা মানে অ্যারেস্ট হলেন, আবার 2 ঘন্টার মধ্যে আবার বেরিয়ে চলে আসলেন? আপনার শোর পরে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। সুমনদা, আমি পরিষ্কার করে বলতে চাই আপনাকে যে দেখুন, 34 বছরের মানে 30 বছরের পর থেকে 34 বছরে বামফ্রন্টের যে পচা গলা দেহটা গন্ধ বেরোচ্ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে বামফ্রন্টের ব্যর্থতার জায়গাগুলোতে গন্ধ বেরোচ্ছিল, সেই পচা গলা দেহটাকে কিন্তু বহন করে ফেলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তৃণমূল কংগ্রেসের এই 15 বছরের শাসনের পরে সেটা চাকরি দুর্নীতি হতে পারে, সেটা পুলিশের অত্যাচার হতে পারে, অনুব্রত মণ্ডলদের ভাষা হতে পারে, তৃণমূল কংগ্রেসের এই যে পচা গলা দেহটা, এটাকে কে বহন করে নিয়ে ফেলবে আপনি বলতে পারেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন হিন্দু মুসলমান এবং নাগরিক সমাজের সবাইকে নিয়ে 34 বছরের বামফ্রন্টের পচা গলা দেহটাকে ফেলে দিয়েছিল। কিন্তু আজকে এই 15 বছরের তৃণমূল কংগ্রেসের যে পচা গলা দেহটা, এটাকে কে নিয়ে ফেলবে? কারণ আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো কেউ হিন্দুতে, কেউ মুসলিমে বিভক্ত। ফলে আমি দিনের শেষে আমি সেই জায়গাটা খুঁজে পাচ্ছি না যে তৃণমূল কংগ্রেসের যে অন্যায়, অবিচার, অত্যাচার এবং অনুব্রত মণ্ডলদের মতন মানুষ যারা সমাজের মানে বলা যায় সবচেয়ে কলঙ্কজনক অবস্থা তৈরি করেছে, পচা গলা এই তৃণমূল কংগ্রেসকে ফেলবে কে? কে আছে? কারণ আমাদের বিরোধী দল যেহেতু হিন্দু মুসলমানের রাজনীতিতে বিভক্ত এবং কেন্দ্রীয় স্তর থেকে একটা সেটিংয়েরও বারবার অভিযোগ আসছে, ফলে দিনের শেষে পরিবর্তনটা যদি না হয় তাহলে এই পচা গলা তৃণমূল কংগ্রেসকে নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। বিশ্বনাথদা, ডান চোখ দিয়ে তৃণমূল দেখেছেন, বা
চোখ দিয়ে সিপিএম দেখেছেন, তৃতীয় নয়ন দিয়ে বিজেপিকে কেন দেখতে পাননি আমি বুঝতে পারলাম না। এই কদিন আগের ভিডিও সময় মনে থাকে ভাইরাল হয়েছিল আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছি আমাদের রাজনাথ সিং, গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনি থাপ্পড় মেরেছেন কমান্ডোকে, থাপ্পড় মেরেছেন, ভাইরাল হয়েছে। বিজেপির এমএলএ গণপত গাইকোয়াড় থানায় ঢুকে শিবসেনা নেতাকে গুলি করছে, ওনার এই দৃষ্টিগুলো বেরিয়ে যাচ্ছে। আমি একবারও বলছি না যে আপনি লক্ষ্য করলেন আমি পরিষ্কার করে বিজেপি হিন্দু মুসলিম সবাইকে নিয়ে চলতে পারছে না। বাংলাকে নিয়ে আপনার শোটা পশ্চিমবাংলায় যে অধঃপতন ঘটেছে রাজনীতিতে এবং তৃণমূল কংগ্রেস সেই অধঃপতনের নায়ক, সেই তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলাকে বাঁচাতে চাই, পশ্চিমবাংলাকে আগে বাঁচাতে চাই। বিহারকে বাঁচাতে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, বিহার বাঁচাতে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, উড়িষ্যা বাঁচাতে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবাংলা বাঁচাতে গেছিল বাংলায়। চাকরি হারায় সর্বোচ্চ যেভাবে পচা গলা দেহটা এবার আমার দাড়ি টানতে হবে। আমি এইখানে পরিষ্কার, হ্যাঁ এক সেকেন্ড, আরো 2 ঘন্টা আমার টানার কোনো ইচ্ছে নেই। আমি এইখান থেকে খুব পরিষ্কার, হ্যাঁ উনি যেটা বলেছেন যে আমি বাংলাকে বাঁচাতে চাই, আপনাকে প্রণাম জানাই, কিন্তু বাংলাকে বাঁচাতে শুধু এবিপি আনন্দে সকাল বিকেল সন্ধে বসে থাকলে হবে না দাদা, আপনাদেরও রাস্তায় না। একজন বিশ্লেষকের কাজ, আমি মনে হয় যে আমার ভালো লাগলো যে তৃণমূল, বিজেপি এবং বামেরা যদি একজন বিশ্লেষককে আক্রমণ করে সেটা তার সার্টিফিকেট। না না, আমি ওই সার্টিফিকেট, প্রশ্ন করো না, আরো প্রশ্ন করো, তার ফেয়ারনেস প্রমাণ করে। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব, সেটা হচ্ছে অখিলগিরির কথা হচ্ছে। আমি যে ভাবুন, শুধু রাষ্ট্রপতি নয়, এই অখিলগিরি রাজ্যের মন্ত্রী থাকার সময় একজন ফরেস্ট অফিসার মহিলা, তার সম্পর্কেও কথা বলেছিলেন। আমি বলছি যে এটা একটা প্রবণতা, তার মন্ত্রিত্ব চলে গেছে, একেবারে আমি 100% অরূপের সঙ্গে একমত। কিন্তু আমি বলছি তিনি দেশের মাননীয় রাষ্ট্রপতিকে অপমান করেও তিনি থামলেন না। আমি বলছি নজর, হ্যাঁ বলো বলো বলো, কোনো একজন মহিলা, আদিবাসী মহিলা, তাকে যখন শুভেন্দু অধিকারী একই রকম তোমার প্রশাসনই বা কি অ্যাকশন নিয়েছে, তোমার প্রশাসনই কি অ্যাকশন নিয়েছে? আমি আবার বলছি, আমি অরূপ, এক সেকেন্ড, আমি অরূপের সঙ্গে একমত এবং দ্বিমত। তার কারণ আমি বিশ্বাস করি না যে পার্টি মেম্বার কেউ, তিনি যদি পদে থাকেন বা না থাকেন, তিনি যদি কদর্য ভাষা প্রকাশ্যে বলেন, ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্রশাসনের, পিরিয়ড। এটা এক সেকেন্ড, তার দলও নেবে না এবং অন্য দলও নেবে না। ঠিক এই কারণে মধ্যপ্রদেশের মন্ত্রী যতবারই ক্ষমা চান না কেন, তাকে গ্রেফতার হওয়া উচিত এবং অনুব্রত মণ্ডলের গ্রেফতার হওয়া উচিত। আমি এখান থেকে অখিলগিরির প্রসঙ্গ এলো, অখিলগিরি কি বলেছিল? কদর্য, কুৎসিত, কান পাতা দায়। অনুব্রত মণ্ডলের সঙ্গে বোলপুর থানার আইসির ভাইরাল কথোপকথন ঘিরে রাজ্য জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। আর এই ঘটনার পর বিরোধীরা বলছে, সরকারি অফিসারকে আক্রমণ তো তৃণমূল নেতাদের নতুন নয়। এক মহিলা ফরেস্ট অফিসারকে পেটানোর হুমকি দিয়েছিলেন রামনগরের তৃণমূল বিধায়ক ও তৎকালীন কারামন্ত্রী অখিল গিরি। আর এবার পুলিশ অফিসারকে কদর্য ভাষায় হুমকি দিলেন অনুব্রত মণ্ডল। সেবারও পুলিশ অখিলগিরির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েই রেহাই পেয়েছিলেন। এবার কি পুলিশ অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করবে? দল কি তাকে সাসপেন্ড কিংবা বহিষ্কারের পথে হাঁটবে, নাকি আগের মতোই হবে? কিন্তু কালকে বিষয়টা অনুব্রত মণ্ডল ভার্সেস পুলিশ নয়, মমতা ব্যানার্জির বক্তব্যটাও মহিলা কেন্দ্রিক। তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে আমাদের সিঁদুরকে আক্রমণ করেছেন। আপনি সোশ্যাল মিডিয়াতে ড্যামেজ হয়ে যাওয়ার পরে বলবেন যে এর সঙ্গে পার্টি যুক্ত নয়, বলে ক্ষমা চান, এটা ক্ষমা চাইলে হয়? লুম্পেন কালচারের প্রতিনিধি হিসেবে অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন পুলিশ মন্ত্রী।
ভাবা যায়? বিরোধীদের দাবি, ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়ে আসলে অনুব্রত মণ্ডলকে আড়াল করার চেষ্টা করলো দল, যাতে ক্ষমা চাওয়ার মধ্যে দিয়ে সব মিটমাট হয়ে যায়। অন্য পার্টিতে কত খারাপ খারাপ কথা, খারাপ খারাপ কাজ, এই ধরনের অপমানজনক কাণ্ড কারখানা কত রকম হয়, তারা কেউ নিন্দাও করে না, অ্যাকশনও নেয় না। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূলের ওপর চাপ বাড়ছে, কিন্তু সামনের বছর বীরভূমে ভোটের অঙ্কের কথা মাথায় রেখে কি আদৌ ব্যবস্থা নেবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব? রুমা পাল, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। দেখুন, ফিরদৌসের কাছে আমি সম্পূর্ণ অন্য একটা প্রেক্ষিতে যাব, যে হিমশৈলের চূড়া বলছিলেন কেউ একজন। আমি বলছি এই অডিওটা সামনে এসেছে, যেখানে একজন নেতা একজন আইসিকে গালিগালাজ করছেন কুৎসিত ভাষায়। কিন্তু আমি বলছি, এটাই কি সার্বিক? আজকের বিরোধী রাজনৈতিক নেতারা যেটা বলছেন, যে এই চাপের মধ্যে গোটা রাজ্য জুড়ে পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকদের পড়তে হচ্ছে, সেটা হলে মারাত্মক। তার কারণ বীরভূমের একটা অংশ একদিনের 2.5 মিনিট আমাদের সামনে এসেছে, আমরা শিউরে উঠেছি। এইটা যদি প্রতি জেলায় প্রতি ব্লকের ছবি হয়, তাহলে পুলিশ কর্মীরা মাথা উঁচু করে শিরদাঁড়া সোজা করে কাজ করবেন কি করে? আমি ফিরদৌসের কাছে আইনের পাটেও আসবো, যে মা স্ত্রীকে তুলে এই কদর্য অপমান সহ্য করে তাদের চাকরি করতে হবে অন্তত। এবং এরা কেউ সিভিক ভলেন্টিয়ার নন, তারা পরীক্ষা দিয়ে কষ্ট করে চাকরিটা পেয়েছেন, আরও পরীক্ষা দিয়ে উচ্চতর পুলিশের পদে পৌঁছবেন। যদি দৃষ্টান্তমূলক শাস্তির কোনো অপশান আইনে কি আছে? নয়তো এই পুলিশ কর্মীদের, পুলিশ অফিসারদের চাপ তো দিনে দিনে আরও বাড়বে। এর পরে কোনো দিন কোনো রাজনৈতিক দল এলে তারাও এই একই উদাহরণ ফলো করবে। মারাত্মক। দেখুন সুমনবাবু, আপনি এতক্ষণ আলোচনা হলো, কিন্তু আপনাদের এই এবিপি আনন্দের ক্যামেরাতে ধরা পড়েছিল পুলিশকে একটা গুলি মারার দৃশ্য, ভুলে গেছেন কেউ? গার্ডেন রিচে তাপস চৌধুরীকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, বড় চেয়ারম্যান, আমি যোগ করে দিই, হরিমোহন ঘোষ কলেজ। একদম, মানে যে পুলিশকে গুলি মারে যে শাসক দলের নেতা, সেই শাসক দলের আরেকজন নেতা গালাগালি করেছে। ফলে এটা তৃণমূল কংগ্রেস বা শাসক দলের জন্য নতুন কিছু নয়। এখন দেখতে হবে যে তারপরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা হয়েছে, এবং সেক্ষেত্রে কি কি হয়েছে। তাপস চৌধুরীর ক্ষেত্রে সেই মুন্না ইকবাল বেল পেয়ে গেছিলেন, আপনারা নিশ্চিতভাবে খবর রেখেছেন। শুধু তাই না, আমার বলার পূর্বে নজরুলদা বলেছেন 4টে সেকশন দিয়েছে। আমাদের এই ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স, আমরা প্রায়শই বলি, দেখবেন বারবার এসে লোকজনকে এখন সার্ভিস জুরিসপ্রুডেন্স, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স বোঝাতে হয়। তো ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স হচ্ছে যে স্ট্রিক্ট গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন করতে, অর্থাৎ যে সেকশনটা আপনি দেবেন, যে অফেন্সটা কনস্টিটিউট হয়েছে, সেই সেকশনটাকে স্ট্রিক্ট গ্রামাটিক্যাল কনস্ট্রাকশনে সেটাকে কিন্তু অ্যাট্রাক্ট করতে হবে, তবেই সেই সেকশনটা অ্যাট্রাক্টেড হবে, আদারওয়াইজ হবে না। আদারওয়াইজ অফেন্সটা কনস্টিটিউট হচ্ছে না বলে ধরে নেওয়া হবে। ফলে কী হবে, খুব স্বাভাবিকভাবে বেল পেয়ে যাবেন। আচ্ছা, বিএনএসে কি কোনো সেকশন নেই? নিশ্চিতভাবে রয়েছে, কিন্তু পুলিশ সেটা দিচ্ছেন না বা দেবেন না। তার কারণ কি? ওই যে আমতা করে, আমি আপনাদের চ্যানেলেই দেখছিলাম, ওই জেলার পুলিশ সুপারকে প্রশ্ন করছে এফআইআর হয়েছে কিনা। তিনি সংবাদ মাধ্যমের সামনে এসছেন, খুব স্বাভাবিকভাবেই তিনি এফআইআর নিয়ে আসবেন। উনিও পুলিশ কর্তা ছিলেন, জিজ্ঞাসা করুন। যদি পুলিশ যদি প্রেস ব্রিফিং করতে বসেন, তাহলে সমস্ত কাগজপত্র নিয়ে বসবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু তিনি আমতা করছেন। এখনো পর্যন্ত আমার ধারণা এবিপি আনন্দের হাতেও সম্ভবত এফআইআরটি আসেনি না। আমার সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে? সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো এফআইআর 24 ঘন্টার মধ্যে ওয়েবসাইটে আপলোড করবে। আপনি খুলে দেখুন তো, পাবেন কি? পাবেন না। আপনি কালকেও পাবেন না সুমন বাবু, যদি আপনারা অন্য কোনো সোর্স থেকে জোগাড় করেন, সেটা আলাদা কথা। আমাদের বিরুদ্ধে এতগুলো মামলা হয়, কোনো মামলার, আমার বিরুদ্ধে করা কোনো মামলার এফআইআর যথাসময় পেয়েছি না। একদম কোর্টে যেতে হয়, তাহলে লুকিয়ে রাখা হয় এফআইআর। এখান থেকেই রিফ্লেক্টেড হয়ে যায় যে পুলিশের অ্যাক্ট কি। আসলে পুলিশকে অ্যাক্ট করতে হবে। দুর্ভাগ্য হলেও সত্য, পুলিশ অ্যাক্ট করছে না। শুধু তাই নাই, যে মানুষটি সম্পর্কে এতক্ষণ আলোচনা হলো, আমি শুধু কতগুলো ফ্রেজ বলে যাই। আমি ভাবছিলাম যে এই মানুষটির মানে কি কি গুণাগুণ রয়েছে। পুলিশের গাড়িতে বোম মারো, এর প্রবক্তাকে। ভবিষ্যতে ছেলেমেয়েদের প্রশ্ন আসবে, গাঁজা কেস দিয়ে দাও, গুড় বাতাসা, চড়াম, বাংলার উন্নয়ন দাঁড়িয়ে আছে রাস্তায়। শুধু তাই না, পুলিশের মা বোনদের ছেড়েই দিন, এটা রিসেন্ট ঘটনা, মাথায় অক্সিজেন কম যায় পুলিশের গাড়িতে বোম মারার পরে। কে বলছেন? পুলিশ মন্ত্রী।
এত গুণাগুণের অধিকারী যে মানুষটি, তার সম্পর্কে যে পুলিশ মন্ত্রী বলেছেন পুলিশের গাড়িতে বোম মারো বলার পরে ওর মাথায় অক্সিজেন কম যায়, সেই পুলিশ মন্ত্রীর পুলিশের ক্ষমতা হবে যে তার মা বোনকে দিয়ে গালাগালি করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার? আমাদের এই আলোচনাটাই বৃথা হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে পুলিশ ঠিক করেই নিয়েছেন যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব না। তার কারণ হচ্ছে সেই পুলিশকেই তো এই অনুব্রত মণ্ডলকে আজকের দিনে গার্ড দিতে হচ্ছে। এই পুলিশের একেবারে নিরাপত্তায় এসএসসি আমি তো দেখলাম যে তার নিরাপত্তা কমেছে, কি হচ্ছে, একটা পুলিশের গাড়ি কমেছে, এখনো প্রচুর আছে। আমি এইখান থেকে অনুব্রত মণ্ডল কতটা ক্ষমতাশালী, আমার সুযোগ্য সহকর্মীদের যারা ক্যামেরার আড়ালে থাকে বিশেষ করে আমি সবাইকে ধন্যবাদ জানাবো যে হঠাৎ এই অনুষ্ঠান করতে করতে মনে পড়লো তারা আর্কাইভ থেকে বের করেছেন 24শে আগস্ট 2022 কাজী নুরুল হুদা, প্রাক্তন অঞ্চল সভাপতি, তৃণমূল কংগ্রেস, রূপপুর, বীরভূম, সেই মানুষটি যিনি 98 সালে কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগ করেছিলেন, অর্থাৎ আদি যদি কিছু থাকে সেই আদি তৃণমূল। তিনি বলেছিলেন যে তিনি একদিন মুখের ওপর বলেছিলেন যে তুই কয়লা খেয়েছিস, পাথর খেয়েছিস, বালি খেয়েছিস, পঞ্চায়েত সমিতি খেয়েছিস, জেলা পরিষদ খেয়েছিস, তাও তোর পেট ভরছে না, এতে যদি পেট না ভরে আমাদের কিছু করার নেই। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে কাকে বললেন? তিনি বলেছিলেন একেবারে সরাসরি কেষ্টমণ্ডলকে। এই কথাটাই আমি বলেছিলাম। তার দুদিন পরে আমার ঘরে পুলিশ পাঠিয়ে, আমি জানি না আজকে ভিডিওতে কেষ্টমণ্ডল যা বলেছেন, অর্থাৎ তিনি পুলিশকে যেভাবে সাহায্য করেন এবং পুলিশ তার বিনিময়ে কিছু করে কিনা তারই এটা প্রমাণ কিনা আমি জানি না, কিন্তু মানে এনডিপিএস কেস যেটা বলে সব থেকে মারাত্মক, সেই কেসটা আমার ছেলেকে এবং আমাকে পুলিশ দিয়ে নিয়ে চলে গেল রাত 11:30টার সময়। ওই কেস আমাদের দিয়ে দিল, আমরা 1 বছর জেল খাটলাম। এটা কে বলছেন? আদি তৃণমূলী। কি বলেছিলেন তিনি দেখাবো। যখন বারবার বলে না তোমাকেই তুলতে হবে, তখন আমি একটু রেগে গেলাম। রেগে গিয়ে আমি বললাম তো কয়লা খেয়েছিস, পাথর খেয়েছিস, বালি খেয়েছিস, হ্যাঁ পঞ্চায়েত সমিতি খেয়েছিস, জেলা পরিষদ খেয়েছিস, তাও তোর পেট ভরছে না। এতে যদি পেট না ভরে আমাদের আর কিছু করে না। একদম ডাইরেক্ট কেষ্টমণ্ডল। তারপরে 2 দিন পরে আমার ঘরে পুলিশ পাঠিয়ে কোঅর্ডিনেট ডিস্টেন্স এনডিপিএস কেস যেটা বলে সব থেকে মারাত্মক, সেই কেসটা আমার ছেলেকে এবং আমাকে পুলিশ তুলে নিয়ে চলে গেল রাত 11:30টার সময়। ওই কেসটা আমাদেরকে দিয়ে দিল, আমরা 1 বছর জেল খেলাম। এই ভদ্রলোক তারপর যুক্তিতক্ক অনুষ্ঠানে এসে যাবতীয় গোটাটা পুরোটা বলেছিলেন ওই 2022 সালে। কেসটাও একটু যাই হোক অন্যরকম ছিলেন। 2020 সালে বোধহয় জুলাই মাসে ডাকলো, তখন নাকি ঠিক হয়েছে যে কন্ট্রাক্টরদের কাছে টাকা তুলতে হবে। তখন কন্ট্রাক্টরদের কাছে টাকা তুলতে হবে কেন, এটা আবার কীরকম ব্যাপার হলো? বলছে না 13% করে টাকা নিতে হবে। আমি বললাম এটা আমার পক্ষে সম্ভব নয়। আমি বলেও ফেললাম যে এই জিনিসটা আপনি ঠিক করছেন না। আপনি কয়লা খেয়েছেন, পাথর খেয়েছেন, বালি খেয়েছেন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ খেয়েছেন, খানগা এইসব নিয়ে ঝামেলা কেন? এই নিয়ে আমাকে ঝগড়াঝাটি যাই হলো, তাও বাড়ি গেলাম। 2-4 দিন পরে দেখছি নগাড়ি পুলিশ গিয়ে আমাকে কি একটা ওই কেস দিয়ে দিল। আমি এইখান থেকে আমার পরের বিষয় যেটা অত্যন্ত মারাত্মক, যে পুলিশ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এত দ্বিধাগ্রস্ত, আদৌ কতদূর কি ব্যবস্থা নিয়ে উঠতে পারবে সেদিকে আমাদের নজর থাকবে, কিন্তু পারবে কিনা সন্দেহ। কিন্তু সেই পুলিশই স্টেশন, মেট্রো, বাস স্ট্যান্ড খুঁজে খুঁজে শিক্ষকদের আজকে মিছিল করতে দেবেন না, তারা আটকালেন, রক্তও ঝরল। প্রথম প্রতিবেদন। আমরা নিতে পারছি না, আমাদের পুলিশ গুলি করে মেরে দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে একদিকে যখন পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করলো এসএসসি, তখন নতুন করে পরীক্ষায় বসার বিরোধিতায় ফের রাস্তায় নামলেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আর তখনই ফের পুলিশের হাতে হেনস্থা হতে হলো তাদের। হকের চাকরি ফেরত চেয়ে টেনে হিচড়ে তোলা হলো প্রিজন ভ্যানে, জখম হলেন অনেকেই। শুক্রবার সকাল 11টা নাগাদ শিয়ালদা থেকে চাকরিহারাদের মিছিল শুরু হওয়ার কথা ছিল, কিন্তু মিছিল শুরুর আগেই পুলিশের ধরপাকড় শুরু হয়ে যায়। শিয়ালদা ও ধর্মতলার মতো জনবহুল এলাকায় কার্যত খুঁজে খুঁজে ধরা হয়েছে আন্দোলনকারীদের। এমনকি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে দেখেও অনেকে আটক করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, ম্যাডাম আপনি রাজধর্ম পালন করুন, আপনি আমাদেরকে এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দেবেন না। আমরা 10 বছর আগের মানুষটা নেই, 10 বছর আগেই চাকরি পরীক্ষা দিয়েছি। মিনিট খানেক আগে যিনি আমাদের রিয়াকশন দিচ্ছিলেন প্রতাপ রায়চৌধুরী, তাকে আটক করা হলো। শিয়ালদার মেট্রো স্টেশন থেকে বাস স্টপ খুঁজে খুঁজে একের পর এক চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলতে থাকে পুলিশ। চাকরিহারা শিক্ষকদের কলার ধরে টান, বাদ গেল না কিছুই। আমি এখানে দাঁড়িয়ে আছি, এভাবে তুলছেন কেন? আমি বলুন, আমি জানতে চাইছি যে আমার দোষটা কি।
গোটা ধর্মতলা জুড়ে চাকরিহারাদের খোঁজে কার্যত চিরুনি তল্লাশি চালায় পুলিশ। ভাই চ্যানেলে আছে অনেকজন এদিক ওদিক পালাচ্ছে, একদম দাঁড়ানো যাবে না। একজনকে কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করা হচ্ছে, তাকে আই কার্ড দেখাতে বলা হচ্ছে, আই কার্ড দেখাচ্ছেন তিনি। আপনি না না, আমি ল্যাব টেকনোলজিস্ট, ধর্মতলা কাজে গেছিল। শিয়ালদার পর ধর্মতলাতেও ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ। পুলিশের ধাক্কা খেয়ে মাটিতে পড়ে রক্তও ঝরে মহিলা আন্দোলনকারীর। দিদি কি পায়ে চোট? হ্যাঁ, পুলিশে টানলো, পড়ে গেলাম, পায়ের মধ্যে যন্ত্রণা হচ্ছে, আমি জানি না আমার জিনিসপত্র কোথায় গেছে। আন্দোলন ছিল, কিন্তু আমাদের সঙ্গে এখানে ভীষণ রকম টর্চার করা হচ্ছে, যেখান থেকে পাচ্ছে তুলে নেওয়া হচ্ছে। আইন যদি ভাঙে বা আইন যদি নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে, পুলিশকে নেসেসারি অ্যাকশন নিতেই হবে। পুলিশি ধরপাকড়ের পর উত্তপ্ত হয়ে ওঠে সল্টলেকও। বিকাশ ভবনের সামনে অর্ধনগ্ন মিছিল শুরু করেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। পুলিশ এখানে নির্যাতন চালিয়েছে, তার জন্য লেগেছে এখানে লাঠিও তো কাজ করেছে, লাঠিও তারপর টানা হিজড়া করে আঘাত দিয়েছে এখানে। 102 জন আন্দোলনকারীকে গ্রেফতার করে পুলিশ। বিরোধীদের বক্তব্য, আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের পরেও যেখানে পুলিশ অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে না, সেখানে হকের চাকরি ফেরাতে চেয়ে আন্দোলনকারীদের পেটাতে সেই পুলিশই দ্বিধা করে না। আজকে পারমিনেশন ছিল না বলে যোগ্য শিক্ষকদেরকে আপনারা রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছেন, অনুব্রত মণ্ডলকে কেন তুলতে পারছেন না বাড়ি থেকে? এটাই পশ্চিমবঙ্গ পুলিশের বাস্তবিকতা এবং পশ্চিমবঙ্গ পুলিশের অপদার্থতা প্রমাণ করছে এবং পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর অপদার্থতা প্রমাণ করছে। কিন্তু লড়াইটা তো সুপ্রিম কোর্টে, লড়াইটা তো কলকাতার রাস্তা আটকে নয়, লিগ্যাল ব্যাটল। কলকাতায় আপনি কম জামা কাপড় পরে আপনি ঘুরতে পারেন, তাতে কি আপনার সুপ্রিম কোর্টে চাকরিটা নিশ্চিত হবে? নবান্নের কাছ থেকে আটক করা হয় আন্দোলনকারী এক শিক্ষিকাকে। ঐশী মুখোপাধ্যায়, ব্রতদেব ভট্টাচার্য, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। দেখুন, এত কিছুর পরও অনুব্রত মণ্ডল গ্রেফতার হবেন কিনা কেউ জানেন না, কিন্তু আজকে শুধুমাত্র শিয়ালদা ধর্মতলা এলাকা থেকে 102 জন, ভুল শোনেননি, গোটা সংখ্যাটা বোধহয় 110, শুধু শিয়ালদা ধর্মতলা থেকেই 102 জন শিক্ষক শিক্ষিকাকে খুঁজে খুঁজে গ্রেফতার করা হলো। তারপরও আমাদের কুমিরের কান্না শুনতে হবে কি, যে আমরা আন্দোলনের অধিকার নাকি সবার আছে, এই শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আন্দোলন করলে সরকার প্রশাসন সবাই সমব্যথী, আন্দোলনের অধিকার আছে, সুতরাং তারা নিশ্চিন্তে আন্দোলন করতে পারে। আমি বলছি অন্য কোথাও একটা প্রথমে লাথি, তারপরে লাঠি, আজকেও রক্ত ঝরলো কেন? যদি একটা মিছিল হতো, কলকাতা শহরে এত মিছিল হয়, শিক্ষক শিক্ষিকারা একটা মিছিল করলে এত আপত্তির কি ছিল? না সুমনদা, মানে এই যে আন্দোলনের জায়গাটা আপনি বলছেন, সেখানে আজকে ডিসি সেন্ট্রাল যিনি যেটা কথা বলেছেন যে আমরা ল অ্যান্ড অর্ডারটাকে মেইনটেইন করব, সেই মেইনটেইন করার জন্য যেটা করা দরকার সেটা ল অ্যান্ড অর্ডার আমি একটা প্রশ্ন তখনই আসবে, এক সেকেন্ড, ল অ্যান্ড অর্ডার ভাঙার প্রশ্ন তখনই আসবে যখন মিছিলটা শুরু হবে। আপনি বাস থেকে, বাস স্ট্যান্ড থেকে, মেট্রো স্টেশন থেকে, রেল স্টেশন থেকে খুঁজে খুঁজে গ্রেফতার করছেন, ল অ্যান্ড অর্ডারটা ভাঙার সুযোগ তারা পেলেন কোথায়? প্রথম কথা মানতেন না, দ্বিতীয় কথা ভাঙার তো অবকাশই হয়নি। মনে রাখবেন দিল্লি পুলিশের লাঠির মাপ কিন্তু হচ্ছে 8 ফুট। ঠিক বলেছিলেন তো, সেই কথাটা অন্য ভাই মনে করিয়ে দিই, যখন শুভেন্দু অধিকারী ওদের মঞ্চে উঠলেন না, চতুর্দিক থেকে তুমি অ্যাম্বিয়েন্সটা দেখবে, একের পর এক প্রশ্ন শুভেন্দু অধিকারীকেও ফেস করতে হয়েছিল। সুতরাং তাদের দিক থেকে কোনো নেই, তারা প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট চায়, মুখ্যমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট চায়, তাদের দাগিয়ে দেওয়া যায়নি। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যা যা করা সম্ভব রাজ্য সরকারের পক্ষে পাশে থাকবার জন্য সেই কাজটা তো তারা করছেন। এবং এই যে মডিফিকেশন থেকে আরম্ভ করে 31 ডিসেম্বর পর্যন্ত যে তাদের যে মাইনেটা চলবে এবং তার মধ্যে নোটিফিকেশন বেরিয়ে গিয়েছে, আজকে নির্দিষ্ট সময় তার বিজ্ঞাপন বেরিয়েছে, নির্দিষ্ট সময় তার পরীক্ষা হবে, নির্দিষ্ট সময় ইন্টারভিউ হবে এবং প্যানেল বেরোবে। এই যে রাজ্য সরকার যা যা করার রাজ্য সরকার করছে। আমি বলছি যে শিক্ষাগত যোগ্যতার জন্য, একাডেমিক্সের জন্য 35 নম্বর ধার্য ছিল এর আগের পরীক্ষা অবধি, 2016 অবধি, এখন সেটা কমে 10 হয়েছে। আমি দ্রুত একবার পরিবর্তনগুলো ছোট্ট একটা প্রতিবেদনে দেখাবো, প্রত্যেকের কাছে আসবো। দেখুন, ব্যাপক দুর্নীতি, হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়া, আন্দোলন, চাকরিহারাদের কান্না, পুলিশের হেনস্থা, রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতি। এসবের মধ্যেই 2016 পর 2025, 9 বছর পর রাজ্যের সরকারি স্কুলগুলিতে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীতে সহকারী শিক্ষক নিয়োগের জন্য মধ্যরাতে বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। নোটিফিকেশন জারি করল স্কুল শিক্ষা দপ্তরও। নতুন এই নিয়োগ পদ্ধতিতে একাধিক পরিবর্তন করা হয়েছে, তার মধ্যে অন্যতম এডুকেশনাল কোয়ালিফিকেশন। শিক্ষাগত যোগ্যতার নম্বর আগে ছিল 35,
এখন তা কমিয়ে করা হয়েছে 10। 2025-এর এই নোটিফিকেশন অনুযায়ী যে বিষয়ের জন্য প্রার্থী আবেদন করছেন সেই বিষয় স্নাতক বা স্নাতকোত্তর স্তরে যেটায় বেশি নম্বর রয়েছে তার ভিত্তিতেই স্কোর যোগ হবে। অর্থাৎ স্নাতক বা স্নাতকোত্তর যেটায় সর্বোচ্চ নম্বর সেই নম্বরের ভিত্তিতেই মিলবে শিক্ষাগত যোগ্যতার স্কোর। কিন্তু এই 10 নম্বরটাই 2016-তে ছিল 35। তখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর এবং বিএড প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নম্বর ভাগ করা ছিল। অর্থাৎ নতুন নোটিফিকেশন অনুযায়ী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মেধার কোনো নম্বর গ্রাহ্যই করা হলো না। সেখানে শুধু রাখা হলো স্নাতক কিংবা স্নাতকোত্তরে প্রাপ্ত সর্বোচ্চ নম্বর, জানিয়ে চরম ক্ষোভ তৈরি হয়েছে। যারা নিম্ন মেধার বা যারা ঘুরপথে ঢুকতে চায় তাদের সুযোগ করে দেওয়ার প্ল্যান হতে পারে, তাহলে একাডেমিককে অবশ্যই এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আবারও যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় পরীক্ষার এই প্রশ্নপত্র উত্তর সহ বিক্রি করবে এবং অযোগ্যগুলোকে আবারও ঢোকানোর যে একটা মানে চাকরিতে নিয়োগ করার একটা চক্রান্ত মুখ্যমন্ত্রী তৈরি করে ফেলেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী এবার লিখিত পরীক্ষা নেওয়া হবে 60 নম্বরের। এর আগে এটি ছিল 55 নম্বরের। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য এই প্রথম 10 নম্বর বরাদ্দ করা হয়েছে, যা আগে ছিল না। পাশাপাশি লেকচার ডেমনস্ট্রেশনের জন্য রয়েছে 10 নম্বর, যা এবছর নতুন। আইনজীবীদের একাংশ দাবি করছেন এমনভাবে বিধি পরিবর্তনের ফলে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এই বিজ্ঞপ্তি। এই এক্সামিনেশনের বাইরেও ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে 20-তে 20 দিয়ে মার্কস ম্যানিপুলেশন করে বা অর্থের বিনিময়ে, তাহলে সে অনেকটা বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকবে। ফলে এইটা করার অর্থ হলো যে বেসিক্যালি দুর্নীতির পথটাকে প্রশস্ত করা। যারা যারা ধরুন পরীক্ষায় বসবেন 2016 সালের পরীক্ষার্থী, তাদের হওয়া উচিত ছিল 2016 সালের রুলে। নতুন করে রুল করে 2025 সালে করছে। অ্যাডভার্টাইজমেন্টে কারা পরীক্ষা দেবে আর কারা পরীক্ষা দিতে পারবে না তার কোনো স্পেসিফিকেশান নেই। কারা টেন্টেড আর কারা আনটেন্টেড, কারণ সুপ্রিম কোর্ট খুব স্পেসিফিক্যালি বলেছে টেন্টেড ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসতে পারবে না। খুবই এভিডেন্ট এটা দাঁড়িয়ে যাচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেটদের বাকি 10 নম্বর যে টিচিং এক্সপিরিয়েন্সের সুবিধাটা সেটাও দিয়ে দেওয়া হয়ে গেল। এই বিজ্ঞপ্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা। এই বিজ্ঞপ্তি পুরো বেআইনি। উনি যে বক্তব্য রেখেছেন ওটাও বেআইনি, উনার নির্দেশিত যে বিজ্ঞপ্তি এটাও বেআইনি। উনি হৃদয় দিয়ে এটা চাইছেন যাতে কোর্টে যাক, উনি সভাতে বলতে পারবেন যে বিজেপি বা বিরোধী দল বা অমুক লয়ার তমুক বিচারপতি, প্রাক্তন বিচারপতি, তারাই এসব জটিলতা করে দিয়েছে, আমি তো নিয়োগ করতে চেয়েছিলাম। যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আস্থা রাখুন, পার্টিসিপেট করুন। একদিকে সুপ্রিম কোর্টের রায় মেনে প্রসেসটাকে এগোতে দিন, 2 মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন, 3 সুপ্রিম কোর্টের লিগ্যাল ব্যাটলের দিকে নজর রাখুন। 16 জুন থেকে 14 জুলাই পর্যন্ত আবেদন জানানো যাবে। কৃষ্ণেন্দু অধিকারী, সৌমিত্র রায় ও রঞ্জিত শাহের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি দ্রুত একবার ফিরদৌসের কাছে যাবো। ফিরদৌস, মডিফিকেশন সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা, কারণ না হলে আবার আদালতে আটকে যেতে পারে এই পরিবর্তন যদি আইন মেনে না হয়। দেখুন, এটা আদালতে আটকে যাবে, আমি এখানে পরিষ্কার বলছি। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের রায় এবং পরবর্তী 3 তারিখের রায় এবং 17 তারিখের নির্দেশ, তার আগে কলকাতা হাইকোর্টের রায়, যদি সেই রায়ের কলকাতা হাইকোর্টের রায়ের 363 নম্বর প্যারাগ্রাফ পড়েন আর সুপ্রিম কোর্টের রায়ের কনক্লুশনের প্যারাগ্রাফ নাম্বার 45 থেকে পড়েন, তাহলে পরিষ্কার হয়ে যাবে স্পেসিফিক্যালি প্যারাগ্রাফ 49, যেখানে স্পেসিফিক 49 এবং 51, যেখানে স্পেসিফিক্যালি বলা আছে কিভাবে রিক্রুটমেন্ট হবে। যেমন ধরুন কলকাতা হাইকোর্টের রায় 363 নম্বর প্যারাগ্রাফের 11 নম্বর সাব প্যারা থেকে পড়তে শুরু করুন। দেখুন এখানে বলাই আছে যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে নিয়োগ করতে হবে এবং এসএসসিকে রুল মেনে তাকে নিয়োগ করতে হবে। তারা পলিসি ডিক্লেয়ার করবে, সেই পলিসিটা ওয়েবসাইটে আপলোড করতে হবে। সেখানে কোথাও নতুন করে রুল ফ্রেমিংয়ের কথা বলা নেই। কিন্তু রাজ্য সরকার রুল ফ্রেমিং কেন করলো এখানে পরিষ্কার হয়ে যাবে যদি নাম্বার ডিভিশনটা একবার দেখেন। নাম্বার ডিভিশনটা কি করেছে, আগে ছিল একাডেমিক্সে 35টা 10 হয়েছে, তাহলে কি হলো, যার একাডেমিক পারফরমেন্স পুয়ার তার কিন্তু সম্ভাবনা বেড়ে গেল। তার কারণ কি, আগে ছিল এইচএস এর মার্কস, মাধ্যমিকের মার্কস, গ্র্যাজুয়েশনের মার্কস, পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কস, বিএড এর মার্কসের জন্য বরাদ্দকৃত মার্কস ছিল। এখন কিন্তু সেসব থাকলো না, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের উপর ভিত্তি করে 10 নম্বর মার্কস। শুধু তাই না,
আগে ছিল শুধুমাত্র ইন্টারভিউ 10, এখন ইন্টারভিউ কি হলো, লেকচার ডেমনস্ট্রেশন আরো 10। এবং শুধু তাই না, সিবিআই সুপ্রিম কোর্টের সামনে বলেছিল আগে ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশন হয়েছে। ভাবুন, আগে 10-এ মার্কস ম্যানিপুলেশন হয়েছে, এখন 20-তে মার্কস ম্যানিপুলেশন হবে। শুধু তাই না, তার সঙ্গে লেকচার ওরাল ঢুকে গেল। এবং প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10। সুপ্রিম কোর্ট যদি প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে 10 দিয়ে যারা শিক্ষক ছিল তাদেরকেই শিক্ষক হিসেবে নিয়োগ করার জন্য যদি বলতো, তাহলে সুপ্রিম কোর্টের নতুন করে নিয়োগের কথাই বলতো না। আসলে এটা কথা বলছো, আবার এটা আটকে যেতে পারে। অবভিয়াসলি, তার কারণ আজকে দেখুন, আজকে যে ছেলেরা মামলা করেছিল, মডারেট পিটিশনার যারা ছিল, তারা আজকে এসছে যে কে তো হতে পারে না, কারণ তাদের প্রথম থেকে ডিসঅ্যাডভান্টেজেস পজিশনে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রথম থেকেই বলে দেওয়া হচ্ছে তোমাদের জন্য 100 না, তোমাদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া হবে 90, কারণ টিচিং এক্সপিরিয়েন্সে তারা কোনো নাম্বার পাবে না। তাহলে তারা কি করবে? তারা চুপচাপ বসে বসে দেখবে। এরপরে দেখবে মামলা হলে কি বলবে, মামলা হলে বলবে ওই দেখো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম। আর এইটা বলার জন্য আসলে নিয়োগকে অনিশ্চিত করতে চাইছে। খুব হতাশ লাগছে যে আমিও হতাশ, আমি খুব চিন্তিত। সুমনদা, আমি একটা কথা বলছি, 7ই জুন একটা মমতা ব্যানার্জি একটা যুগান্তকারী কথা বলেছিলেন, দুটো কথা বলেছিলেন, যে আমার কথাই কথা এবং আমার কথা আমি শেষ পর্যন্ত রাখার জন্য লড়তে পারি। আরেকটা কথা বলেছিলেন যে আমি বেঁচে থাকতে কারোর চাকরি যাবে না। কথা শেষ কথা, আর ওনার কথা হচ্ছে আমি বেঁচে থাকতে কারোর চাকরি যাবে না। তো এখন তো যা দেখছি এই চাকরিটা তো চলেই গেল, বাকিটা নিয়ে কিন্তু আমরা খুব চিন্তিত। আমি জানি না তৃণমূল নেতাদের আবার মাধ্যমিক পরীক্ষা দিতে হবে কিনা জানি না, তাহলে আর পারবেন কিনা জানি না, কিন্তু আমি বলছি এত দরকার নেই তো। টেন্টেড যারা, তাদের লিস্টটা দিয়ে দিন না সুপ্রিম কোর্টে। কেন দিচ্ছেন না? যারা অযোগ্য তাদের লিস্টটা দিয়ে দিন না, স্টেপল করে শুধু দিয়ে দিন, কারণ যারা টেন্টেড তাদেরটা। আর টেন্টেড মানে কিন্তু সুবর্ণ অযোগ্য নয়, দাগি বা কলঙ্কিত। আমি বিজ্ঞপ্তিতে কোথাও দেখিনি যে যারা টেন্টেড, মানে যারা অলরেডি আইডেন্টিফাইড, তারা অ্যাপ্লাই করতে পারবে না এরকম কোনো ব্যবস্থা নেই। কারণ রাজ্য সরকার যতক্ষণ পর্যন্ত নোটিশ না করবে, একদম মানে বলে দিবে যে এই এরা করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওদেরকে আটকাতে পারবেন না। এইবার এই যেই মুহূর্তে টেন্টেড ক্যান্ডিডেট ঢুকবে, তখন কিন্তু আবার আদালতের লোক যাবে। এবং একই সাথে আমি বলবো যে ইন্টারভিউতে 10 নম্বর আর ডেমনস্ট্রেশন 10 নম্বর, 20 নম্বর, এটা এমন একটা জায়গা খুলে রাখলো যেটা যদি প্রপার ডকুমেন্টেশন না হয় বা ক্যামেরার অন ক্যামেরায় যদি পুরো ইন্টারভিউ না হয়, আবার দুর্নীতির অভিযোগ আসবে। এবং এতে কিন্তু আমি বলছি, ওরা যাই বলুক না কেন, হয়তো সাধারণ শিক্ষা ব্যবস্থার ক্ষতি হবে, আবার যদি দুর্নীতি হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের লাভ হবে। কেন? আমি 26,000 ছেলে মেয়ে যদি রেগুলার হয়ে যায়, তার জন্য প্রতি মাসে যে বিপুল টাকা দিতে হবে, সেই টাকা যদি আমি লক্ষ্মীর ভান্ডারে দিতে পারি, আমার ভোট চলে আসবে, আমার রাজনীতি অনেক ইজি হবে। দেখুন, পার্থ চ্যাটার্জি বা তার অধীনের লোকদের দিয়ে মমতা ব্যানার্জির একটা উদ্দেশ্য ছিল যত বেশি টাকা আদায় করা, চাকরি বিক্রি করার জন্য। তো এখনও তিনি মুখ্যমন্ত্রী আছেন, অতএব এই যে পরিবর্তনটা করেছেন যাতে আরও বেশি টাকা আদায় করা যায় এবং যাদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে তাদের চাকরিটা যাতে নিশ্চিত করা যায়। যারা টাকা দেয়নি তাদের চাকরি হওয়ার সম্ভাবনা খুব কম। দেখুন, আমরা চাই যে একেবারে সুষ্ঠুভাবে একটা পরীক্ষা হোক, কিন্তু সেই পরীক্ষার তার যে গেজেট নোটিফিকেশন জারি হলো, সেখানে যদি এত প্রশ্ন হয় এবং সেটা আদালতে চ্যালেঞ্জড হয় এবং দেখা যায়, আমরা জানি না, ডিটেলস পড়ার সুযোগ পাইনি, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে তার তফাৎ হচ্ছে, এ তো মারাত্মক। আবার বিষবাম জলে চলে যাবে পরীক্ষা প্রক্রিয়া। কি কি তফাৎ হলো দ্রুত একবার দেখে নিই। হাজার হাজার যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের হকের চাকরি চলে গেছে। দুর্নীতি করে যারা চাকরি বিক্রি করেছে ও চাকরি কিনেছে, আজ তাদের জন্য এই যোগ্যদের জীবন অন্ধকার। এই পরিস্থিতিতে এবার নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো, আর তাতে একাধিক পরিবর্তন করা হয়েছে, যা দেখে অনেকেই বলছেন এই পরিবর্তনগুলো এখন করা হলো কেন? কারণ এবার এমন একাধিক পরিবর্তন করা হয়েছে যার আগের নিয়মের ফলে দুর্নীতি হয়েছে। যেমন এবার ওএমআর স্বচ্ছতায় জোর দিল স্কুল সার্ভিস কমিশন, বাড়ানো হলো ওএমআর সংরক্ষণের মেয়াদ। এবার থেকে প্যানেল শেষের 2 বছর পর্যন্ত ওএমআরের হার্ড কপি সংরক্ষণ করা হবে। 2016 সালে এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষার নিয়মে বদল আনা হয়েছিল। পরীক্ষা ব্যবস্থায় প্রথমবারের জন্য ওএমআর শিট ব্যবহার করা হয়। তখন থেকেই ওএমআর শিট 1 বছর পর্যন্ত সংরক্ষণের নিয়ম চালু রয়েছে। 2016 সালের আগে খাতায় লিখে পরীক্ষা দিতে হতো এসএসসি চাকরি প্রার্থীদের। সেই খাতা সংরক্ষণের সময়সীমা ছিল 3 বছর। এবার ওএমআর নষ্ট করে দেওয়ার জন্য যোগ্য অযোগ্য পৃথক করা যায়নি, অযোগ্যদের সঙ্গে যোগ্যদের চাকরিও চলে গেছে।
যে কোনো কেউই এই পরীক্ষায় বসতে পারবে, সুপ্রিম কোর্টে ভার্ডিক্টের এগেইনস্টেই গেছে। নোটিফিকেশনে বলা হয়েছে ওএমআর-এর স্ক্যান্ড ইমেজ প্যানেলের মেয়াদ শেষের পর 10 বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে। দুর্নীতিটা কার দ্বারা হয়েছে? কারণ মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন এসএসসি দ্বারাই দুর্নীতি হয়েছে। তো এই পরীক্ষাটা এইবার কারা নেবে? সেই এসএসসিই নেবে। তাহলে আমি চোরকে দেব আমার ঘরের রক্ষা করতে? যে বেনিয়ম হয়েছে ওএমআর, এবার ওএমআর-এর বেনিয়ম করবে না, কোশ্চেন আউট করে দেবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্যানেল বা মেধা তালিকা এবং ওয়েটিং লিস্টের মেয়াদ 1 বছর পর্যন্ত থাকবে। প্রয়োজনে রাজ্য সরকারের অনুমতি নিয়ে তা আরও 6 মাস বাড়াতে পারবে এসএসসি। 2016 সালের নিয়ম অনুযায়ী প্যানেলের মেয়াদ ছিল 1 বছর। যেগুলো আগে করেনি, যে ভুলগুলো করেছে, এবার সেই ভুলগুলোকে শুধরে নিয়ে তারা চুরি করবে এবার সুন্দরভাবে। যারা টেন্টেড তাদেরকেও বসতে দেওয়ার একটা সুযোগ দেওয়া হচ্ছে। এসএসসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে লিখিত পরীক্ষার ওয়েবার শিট বা উত্তরপত্র মূল্যায়নের পর প্রাথমিক মেধা তালিকার ভিত্তিতে ইন্টারভিউয়ের জন্য যাদের ডাকা হবে তাদের বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যে সরকার, যে কমিশন, যে পর্ষদ যারা টাকার বিনিময়ে চাকরি দিল, তারা পরবর্তীকালে অর্থাৎ সেই যে নোটিফিকেশন গতকাল আমরা দেখেছি, সেই নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে স্বচ্ছ নিয়োগ কি করে হবে? স্কুল শিক্ষা দফতরের তরফে বৃহস্পতিবার মধ্যরাতে যে গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয় সেখানে বলা হয় এসএসসি বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে মডেল উত্তরপত্র তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে। সেই ফাইনাল মডেল উত্তরপত্রের ভিত্তিতেই ওএমআর শিটের মূল্যায়ন হবে। আদৌ কোনো দুর্নীতি বন্ধ হবে না। তার কারণ হচ্ছে যে আমাদের যারা রাজনৈতিক নেতা এবং মন্ত্রীরা হচ্ছে তারা তো বদল হচ্ছে না, দল তো সেই একই থাকছে। অর্থাৎ নতুন বিজ্ঞপ্তির পরেও পুরনো বিতর্ক রয়েই গেল। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। আজ একদিকে যেমন এসএসসির নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হলো, অন্যদিকে মিছিল শুরুর আগেই চাকরিহারাদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। এই অনুষ্ঠানেই আপনাদের দেখালাম। আন্দোলনকারীদের দাবি একটাই, অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের সসম্মানে কাজে ফেরানো হোক। যদিও সরকার স্পষ্ট জানিয়েছে এই মুহূর্তে পরীক্ষা দেয়া ছাড়া তাদের সামনে আর কোনো রাস্তা খোলা নেই। এসএসসি নিয়ে এই তোলপাড়ের মধ্যেই কিছুদিন আগে বকেয়া ডিএর একাংশ মেটানোর একেবারে স্পষ্ট নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এখন কোথাকার জল কোথায় গড়ায় সেদিকে আমাদের নজর আছে। তার আগে আবার আমাদের কেস দিয়ে দেবেন না প্লিজ? দেখুন, কেস দেবেন না প্লিজ। হ্যালো, ওকে। কেস দেবেন না প্লিজ।